প্রিয় দর্শক, বইদেশ.com এর নিয়মিত আয়োজন বই আড্ডায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ভাষাচিত্রের সহযোগিতায় এই বই আড্ডায় আমরা কথা বলবো বাংলাদেশের প্রকাশনা জগৎ নিয়ে, প্রকাশনা জগতের সমস্যা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ নিয়ে। আজকের আড্ডায় আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের পাঠকপ্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান আদর্শের সিইও মাহবুব রহমান। মাহবুব, কেমন আছেন? ভালো, কেমন আছেন? ধন্যবাদ। প্রকাশনা জগতে সামগ্রিকভাবে সংস্কারের আওয়াজ উঠেছে এবং বিগত 2 মাস আমরা দেখেছি প্রকাশকদের নিয়ে বিভিন্ন সভা, সেমিনার আয়োজন হয়েছে এবং বিভিন্ন মিটিং হয়েছে। সেখানে আপনাকে আমরা সামনের সারিতে নেতৃত্বে দেখেছি। তো এই প্রকাশনা জগতে আসলে সংস্কার বিষয়টি নিয়ে আপনার ভাবনা শুনতে চাই। প্রকাশনা সেক্টরের সংস্কার তো খুবই জরুরি। প্রথমত হচ্ছে গিয়ে যে দেখেন, প্রকাশকদের এত ধরনের সমস্যা কিন্তু কোনো সমাধান নেই, এবং প্রকাশনা সেক্টর যেই পরিমাণ বৈষম্য হয়েছে সেই বৈষম্যগুলো মূলত লুটপাটের কারণে হয়েছে। একটা হচ্ছে যে এমন না যে কারো এক্সট্রাঅর্ডিনারি মেধা, এফোর্ট এবং ইনভেস্টমেন্টের কারণে কেউ কেউ আগে গেছে। আপনি আজকে বাংলাদেশে যত মানে যাদেরকে আপনি বড় পাবলিশার হিসেবে লোকজন ধরে আর কি মনে করে, তাদের যদি জার্নিটা দেখেন আর কি, দেখবেন যে তাদের বড় হওয়ার পেছনে কতজনে আসলে তাদের সত্যিকারের মেধা বা এফোর্ট বা ইনভেস্টমেন্ট বা হচ্ছে গিয়ে যে পাবলিক রিডার ওরিয়েন্টেশনের কারণে তারা বড় প্রকাশক হয়েছে। এটা খুবই সামান্য, কিন্তু 1-2 প্রকাশকের কথা আমরা বলতে পারি, বা বড়জোর 3-4 জন। তো যেটা হচ্ছে গিয়ে যে যেহেতু আমার নিজের একটা তিক্ত অভিজ্ঞতা আছে, ফলে হচ্ছে গিয়ে যে আমরা মনে করছি যে যেহেতু বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে, বিশেষ করে যেখানে রাষ্ট্র সংস্কার নিয়ে আলাপগুলো চলতেছে, তো আমি বলতেছি যে একজন প্রকাশক হিসেবে আমার প্রথম দায়িত্ব হচ্ছে আমার নিজের ইন্ডাস্ট্রি নিয়ে কিছু করা যায় কিনা অন্তত সেটা চেষ্টা করে যাওয়া আর কি। তো সেই চেষ্টার অংশ হিসেবে কিন্তু হচ্ছে গিয়ে যে আমরা এই আগস্টে হচ্ছে অনেকগুলো সভা, সেমিনার করছি, এবং আমি অন্তত একটা লক্ষ্য ছিল গিয়ে যে সংস্কার শুধু আমার মন মতো হইলে হবে না, চাপাইয়া দেওয়া সংস্কার মানুষ গ্রহণ করবে না, অন্তত প্রকাশকদের কাছে যাওয়া, তাদের কথা শোনা, সেটার অংশ হিসেবে কিন্তু আমরা বেশ কয়েকবার এই আয়োজনগুলো করছি, মিটিংগুলো করছি, এবং সেখানে অনেক ধরনের ইনসাইট আমরা পাইছি, এবং সেটার ভিত্তিতে আমরা চেষ্টা করে যাচ্ছি সংস্কার করতে। কিন্তু যেটা হচ্ছে গিয়ে যে আসলে প্রত্যেকটা সেক্টরের মতো এই সেক্টর মানে জগদ্দল পাথরটা এত শক্ত হয়ে বসে আছে যে এটা খুবই কঠিন একটা ব্যাপার। প্রকাশনা সংস্কার কমিটি নামে একটি কমিটির কথা আমরা শুনতে পাচ্ছি, এবং সেখানে আসলে কারা আছে? সেখানে কি বিগত সময়ে যারা বিগত বছরগুলিতে আমাদের প্রকাশনা ট্রেডে নেতৃত্ব দিয়েছেন তারাও কি আছে, নাকি এখানে নতুন নেতৃত্ব নিয়ে আসলে এই সংস্কার কমিটিটা করা হয়েছে বা চিন্তা করা হয়েছে? প্রকাশনা সংস্কার কমিটিটা এখনো পূর্ণাঙ্গ কমিটি না, এটাও একটা প্রক্রিয়া, যেহেতু এটা প্রক্রিয়া, এবং এটা হবে পুরোই হচ্ছে আপনার কর্মসূচি ভিত্তিক একটা কমিটি। ফলে এই কমিটি কখনোই ফিক্স থাকবে না, নতুন কর্মসূচি আসবে, এবং সেই কর্মসূচির প্রয়োজনে হয়তো সেইখানে আরো কিছু লোক যুক্ত হবে বা এবং হচ্ছে গিয়ে যখন হচ্ছে নীতিগত কোন সিদ্ধান্তের প্রশ্ন আসবে, তখন হয়তো বা সেখানে আরো ধরনের কিছু চেঞ্জ আসতে পারে আর কি। তো যেহেতু এটা আমরা বলতেছি যে প্রকাশনা সংস্কার কমিটি, ফলে এখানে সংস্কারটাই প্রধান, এবং এখানে অতীতে কে নেতৃত্বে ছিল কে ছিল না সেটা আমাদের কাছে মুখ্য ব্যাপার না। আমাদের কাছে মুখ্য ব্যাপার হচ্ছে গিয়ে যে সে দক্ষ কিনা, সে কাজের যোগ্য কিনা, সে প্রকাশকদের নেতৃত্ব দিতে ইচ্ছুক কিনা, সে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে প্রকাশনার স্বার্থে কাজ করতে ইচ্ছুক কিনা, এবং অতীতে তার লুটপাটের কোনো রেকর্ড আছে কিনা, সে কতটা স্বচ্ছ। ফলে আমরা কিন্তু কে নেতা না এই আঙ্গিকে কথা বলতে ওই রাজি না, এবং সেখানে হচ্ছে কি যে আমি এফোর্ট দিচ্ছি, কিন্তু আমি নিজেকেও কিন্তু এখানে নেতৃত্বের জায়গায় বলতে ইচ্ছুক না। এই আর কি। আচ্ছা, প্রকাশক সংস্কার কমিটিতে মূল কোন সংস্কারগুলি জরুরি বলে মনে করেন? মানে কমিটি না, আমাদের যে সংস্কার হবে মূলত 2টা বা 3টা বিষয়কে যদি আমরা গুরুত্ব দিতে চাই, তাহলে সেই 2-3টা কি হবে? প্রথম সংস্কারটা হচ্ছে গিয়ে যে আমাদের শস্যের মধ্য থেকে ভূত ছাড়াইতে হবে। যে আমরা দেখছি যে আমাদের যে সমিতিগুলো আছে, সেই সমিতিগুলোর গঠনতন্ত্র পড়ে আমি অবাক হয়েছি যে গঠনতন্ত্রগুলো কিন্তু খুবই ভালো, একেবারে যে খারাপ তা না, সেখানে কিছু কিছু জিনিস হয়তো আমাদেরকে হচ্ছে গিয়ে যে আরেকটু আধুনিক করতে হবে, কিন্তু 2টা সমিতির গঠনতন্ত্রই ভালো। কিন্তু অবাক হয়ে আমি দেখলাম যে এই গঠনতন্ত্রগুলো যারা এর আগে
বিভিন্ন দায়িত্বে ছিল, তারা আমার মনে হয় যে এইসব গঠনতন্ত্রের ব্যাপারে তাদের কোনো ইয়ে ছিল না, উদাসীনতা ছিল আর কি। ফলে ওই যেটা বলতেছিলাম যে আগে হচ্ছে গিয়ে যে এই যেই সংস্কারের কথা আমরা বলি না কেন, এই সংস্কারগুলো করবে কে? প্রকাশকদের সংস্কার প্রকাশকদেরকে করতে হবে। আর এই প্রকাশক মানে কি? প্রকাশক মানে প্রকাশকদের কোন সংগঠন। তো আমি বলতেছি যে শুরুতে হচ্ছে প্রকাশক সংগঠনের সংস্কার জরুরি, এবং এই কথা বলতে গিয়ে আপনি নিজেও জানেন যে অনেকের আমি বিরাগ বচন হয়েছি। তো তারপরে আমি মনে করি যে সর্বাগ্রে প্রয়োজন হচ্ছে গিয়ে যে মানে আপনি আপনার মাথা আগে ক্লিয়ার করেন। মাথা ক্লিয়ার না করলে তো, মাথায় যদি আবর্জনা থাকে তো সেই মাথা থেকে তো বাজে জিনিস বের হবেই। ফলে ট্রেড বডি আগে ঠিকঠাক করতে হবে। আচ্ছা, তার মানে ট্রেড বডি এখন বর্তমানে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি যেটা ছিল সেটার তো কর্মকাণ্ড একেবারে নেই, এটা আদালত মাধ্যমে যেহেতু বন্ধ হয়ে গেছে। আর আছে হচ্ছে আমাদের বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। এই সমিতিও আসলে অনেকটাই স্থবির হয়ে আছে। তার মানে সংস্কার কি এই সমিতি নিয়েই হবে, নাকি নতুন কোন ট্রেড বডি করলেই আসলে প্রকাশকদের জন্য সেটা মঙ্গলজনক? আপনার কি মনে হয়? এইখানে একটা মিশ্র ব্যাপার আছে আর কি, যে যেমন একটা অংশ হচ্ছে বাপুসের নেতৃত্বে এই কাজ করতে চায়, যদিও তারা সংস্কার প্রশ্নে নিল। তারা মনে করতেছে যে পৃথিবী যেভাবে আছে সেভাবেই ভালো চলতেছে, কোনো সংস্কার প্রয়োজন না। আরেকটা পক্ষ চাচ্ছে নতুন সমিতি, এবং সেইখানেও কিন্তু তাদের মানে স্ট্রং লজিক আছে যে নতুন সমিতি কেন দরকার। কারণ হচ্ছে বাপুসের মাধ্যমে সৃজনশীল প্রকাশকদের আসলে দৃশ্যমান কোনো উন্নতি হয়নি, তাদের কোনো অধিকার বা দাবি দেওয়া আদায় হয়নি। এই জন্য হচ্ছে গিয়ে যে আমরা বলবো গিয়ে যে আমরা আগে দেখি, আমরা আগে আমাদের নীতিটা হচ্ছে গিয়ে যে ঐক্যমত্যের ভিত্তিতে কাজগুলো করা, এবং সেইখানে যদি সম্ভব হয় যে হ্যাঁ বাপুসের মাধ্যমে সৃজনশীল প্রকাশকদের স্বার্থ রক্ষিত হবে, তাহলে আমরা সেই পথে আগাবো। আর যদি মনে হয় যে না একান্তই সম্ভব না, তাহলে হয়তো সৃজনশীলদের জন্য আলাদা সমিতির দরকার। তো তার মানে এটা না যে বাপুস আমাদের বাইরের কেউ, বাপুসও কিন্তু আমাদেরই সংগঠন। আচ্ছা, আমরা এর মধ্যে জেনেছি যে আপনার এই যে প্রকাশক সংস্কার কমিটি, সেই কমিটির মাধ্যমে আপনি অলরেডি আমাদের যে সংস্কৃতি উপদেষ্টা মাননীয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে আপনারা দেখা করেছেন এই কমিটির পক্ষ থেকে। তো আমাদের প্রকাশকদের জন্য কোনো আশার বাণী আছে কিনা? বলতে পারেন যে একটা প্রতিনিধি দল হচ্ছে দেখা করছে, সেখানে আমিও ছিলাম আর কি। আমাদের অনেকগুলো দাবি ছিল, সেই দাবিগুলোর মধ্যে উনি হচ্ছে গিয়ে যে প্রায়োরিটির ভিত্তিতে হচ্ছে গিয়ে যে দুইটা দাবির ব্যাপারে উনি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তার মধ্যে একটা হচ্ছে গিয়ে যে আমরা প্রকাশকদের সাথে যখন কথা বলছি, যেহেতু 90% প্রকাশক ছিল স্টল বাতিলের পক্ষে, আর কি প্যাভিলিয়ন বাতিলের পক্ষে। 99% প্রকাশক ছিল প্যাভিলিয়ন বাতিলের পক্ষে। সেখানে আমি কিন্তু আমার বক্তব্য বলছি আসিফ স্যারকে যে প্যাভিলিয়ন, উনি বললো যে না, তাহলে আমরা প্যাভিলিয়নের সংখ্যা বাড়াই। তখন আমি বললাম যে না, আপনি হচ্ছে বাংলাদেশে প্রকাশক হচ্ছে 500, আর আপনি প্যাভিলিয়ন দিবেন 50টা, তাহলে কি আপনি কি বাকি 90% প্রকাশকের স্বার্থে কাজ করবেন, নাকি 10% প্রকাশকের স্বার্থে কাজ করবেন? তখন উনি বলল যে তাহলে আপনারা প্যাভিলিয়ন থাকবে, কিন্তু কিভাবে থাকবে সেটা নিয়ে আপনারা সিদ্ধান্ত নেন এবং আমাদেরকে জানান। এখানে উপস্থিত মোটামুটি সবাই ঐক্যমতে পৌঁছতে পারলাম যে সব প্রকাশকই প্যাভিলিয়নের আওতায় নিয়ে আসতে হবে। আর যে ভাড়ার যে বিষয়টা, অনেক দিন ধরেই কিন্তু আমাদের প্রকাশকদের দাবি ছিল গিয়ে যে বই মেলায় স্টল ভাড়া অনেক বেশি, অনেক বেশি। তো এইখানে এবং তাদের দাবির ব্যাপারেও যথেষ্ট যুক্তি ছিল। সেই জায়গা থেকে হচ্ছে গিয়ে যে আমরা বলছি যে অন্তত 50% বই স্টল ভাড়া কমাইতে হবে আর কি, সংস্কৃতি উপদেষ্টাকে বললাম। তো উনি বলল যে না, 50% কমানো আমাদের পক্ষে সম্ভব না, আমরা 25% কমাই। তো এই তারপর আমরা বলছি যে না, অন্তত আরো 5% 20% কমানো যায় কিনা দেখবেন। ফলে এই দুইটা আমি মনে করি যে খুবই দৃশ্যমান একটা অগ্রগতি, যে আপনি নিজেও জানেন, নিজেও সমিতি করছেন, এবং আপনার সমিতির বয়স প্রায় ধরেন যে 15 বছর, এবং আমরা সেই সমিতি শুরু থেকেই শুনে আসতেছিলাম যে প্রতি বছর মেলা আসার আগেই হচ্ছে প্রকাশকরা দাবি তুলে স্টল ভাড়া কমাইতে হবে। নেতারাও বলে যে হ্যাঁ ঠিক আছে, আমরা বলবো, কথা বলবো, কিন্তু বিগত অন্তত আমাদের লাইফে আমরা কখনো দেখিনি যে স্টল ভাড়া কমানোর কোনো কমিটমেন্ট আমাদের পূর্ববর্তী নেতারা নিয়ে আসতে পারছে। আমরা সেটা তরুণরা পারছি,
এখন আমরা তরুণরা কেন পারি, আমরা তরুণরা কেন হচ্ছে গিয়ে যে রাষ্ট্র সংস্কারে সাহস দেখাচ্ছে, তরুণরা কেন মানে একটা মানে খুবই কঠিন একটা শাসনকে একটা সময়কালকে তারা চেঞ্জ করে ফেলতে পারছে। সেটা পারে হচ্ছে তরুণদের স্বার্থ চেতনা খুব কম থাকে, ব্যক্তি স্বার্থটা তারা যেহেতু স্বপ্নবান লোক, তাদের মধ্যে ব্যক্তি স্বার্থটা ঢোকার অত সময় পায় না। কিন্তু বউরা করে কি যে আপনার প্রকাশ্যে হয়তো এক ধরনের কথা বলে গেল, কিন্তু আলোচনা টেবিলে গিয়ে তখন হচ্ছে গিয়ে যে ওই ব্যক্তি স্বার্থ নিয়ে তারা কথাবার্তা গুলো শুরু করে, ফলে হচ্ছে সেখানে কমিউনিটির স্বার্থগুলো হারিয়ে যায়। তো এখন আমরা মনে করি গিয়ে যে তরুণরা যদি এইখানে নেতৃত্বে আসে, সেটা যে কোনো তরুণী হোক, তাহলে হচ্ছে ডেফিনেটলি অনেক ধরনের চেঞ্জ আসবে। কারণ তরুণরা যেহেতু হচ্ছে গিয়ে যে তরুণদের যে সিন্ডিকেট এবং বিভিন্ন যে মেকানিজম গুলো, যেহেতু সেগুলোর তারা পার্ট না, ফলে তারা চেষ্টা করবে যে একটা ফেয়ার প্রসেসের মধ্য দিয়ে তারা নিজেরা গ্রো করবে, ইন্ডাস্ট্রিও গ্রো করবে। অমরকোষ গ্রন্থমেলা 2025-এর কিন্তু প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে, এর মধ্যে হয়তো এক দুটা মিটিংও হয়েছে। সেই অমরকোষ গ্রন্থমেলার যে প্রস্তুতি কমিটি বা আয়োজন, সেখানে আসলে এই আপনার সংস্কার কমিটি বলেন কিংবা প্রকাশক প্রতিনিধি বলেন, সেটা কিভাবে আসলে কাজটা শুরু হবে, সেখানে প্রকাশকদের প্রতিনিধিত্ব কিভাবে থাকবে? আমরা তো হচ্ছে গিয়ে যে দেখেন, প্রথম সমস্যা হচ্ছে আমাদের যে বাপুস এখন পর্যন্ত আমাদের একমাত্র বৈধ সংগঠন, কিন্তু বাপুসের নেতৃত্ব তাদের অতীত কর্মকাণ্ডের জন্য তারা কিন্তু এখন আর দৃশ্যমান নেই। সেটা আপনারাও জানেন যে তারা আত্মগোপনে আছে, ফলে এক ধরনের নেতৃত্ব সংকট তৈরি হয়েছে। এখন আমাদের দাবি দেওয়া, সেটা বইমেলা হোক আর যে কোনো জায়গাতেই হোক, সেটা কারা নিয়ে যাবে? ফলে আমরা উপদেষ্টাকে বলছি যে আমাদেরকে সেখানে আপনার সুযোগ, কথা বলার সুযোগ দিতে হবে, কাজ করার সুযোগ দিতে হবে। আমরা আপনার কাছে কখনো কোনো ব্যক্তি স্বার্থ নিয়ে কিন্তু কথা বলবো না। আমরা যখন আপনি দেখবেন যে ব্যক্তি স্বার্থ নিয়ে মাহবুব আসছে, তখন থেকে না হয় আপনি এরপর থেকে আর আপনি আমাদের সাথে আমাদেরকে আর কোনো স্পেস দিবেন না। তো ফলে হচ্ছে গিয়ে যে আমি মনে করি গিয়ে যে এই বইমেলা কমিটি, বই ক্রয় বা অন্যান্য যত ধরনের কমিটিগুলো আছে যেগুলোর সাথে হচ্ছে প্রকাশকদের সম্পর্ক, সেসব জায়গায় অবশ্যই তরুণদেরকে স্পেস দিতে হবে এবং হচ্ছে গিয়ে যে একটা স্বচ্ছ এবং ন্যায্য এবং ধরেন গিয়ে মেধাভিত্তিক একটা সিস্টেম, পুরো সিস্টেমটাকে বা ইকোসিস্টেমের মধ্যে এই জিনিসটাকে অ্যাডপ্ট করতে হবে। প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে যে বিগত অনেক বছর যাবত আমরা যতদিন যাবত প্রকাশনা করি, আমরা দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন প্রকাশকের সঙ্গে বিভিন্ন সময়ে বিচিত্র রকম বৈষম্যের আসলে ঘটনা ঘটেছে। এবং এই কাজগুলি যে শুধু সরকার লেভেল থেকে হয়েছে শুধু তা নয়, এই কাজটি কিন্তু আমাদের ট্রেড বোর্ডের যারা নেতৃত্বে ছিলেন তাদের মধ্য থেকে হয়েছে। সবচাইতে বড় বৈষম্য, যে আলোচিত বৈষম্যের ঘটনাটি ঘটেছে, সেটি হচ্ছে 2022 বইমেলায়, অমরকোষ গ্রন্থমেলায় আদর্শ প্রকাশনীকে আসলে স্টল দেওয়া হয়নি। তো সেই বিষয়টি আপনি আসলে কিভাবে স্মৃতিচারণ করবেন? আচ্ছা, আদর্শের সাথে যে ঘটনাটা হয়েছে এটা আসলে বৈষম্য না, এটা বৈষম্যের চেয়ে অনেক বড় কিছু। বৈষম্য হচ্ছে কি? বৈষম্য হচ্ছে যে আপনি একটা জিনিস পাবেন সেটা থেকে আপনাকে বঞ্চিত করা, আর একটা হচ্ছে আপনার একদম আপনি একটা জিনিস আপনার অধিকারে আছে সেটা আপনার কাছ থেকে হরণ করা। সেই ঘটনাটা ছিল গিয়ে যে ধরেন গিয়ে যে এইখানে তো আমার সবচেয়ে বড় কনসার্ন ছিল গিয়ে যে বাংলা একাডেমির ব্যাপারে আমি কিন্তু খুব এইখানে, অথচ এর পেছনে কিন্তু কলকাঠি গুলো নাড়ছে আমাদের প্রকাশকরা। কিন্তু তারপরে কিন্তু আপনি দেখবেন যে সেই সময়ে আমি পত্র পত্রিকায় যত ইন্টারভিউ দিছি, ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আমি প্রকাশকদের ব্যাপারে কিছু বলি নেই। একটা কারণ হচ্ছে গিয়ে যে আমি মনে করি গিয়ে যে মানে রাষ্ট্রীয় জায়গা থেকে অথরিটি হচ্ছে বাংলা একাডেমি, হ্যাঁ, ফলে আমি বাংলা একাডেমির কথা বলবো। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যে আমি নিজেও যেখানে প্রকাশক, সেখানে এই ধরনের যেই মানে একটা প্রকাশক সমাজের মধ্যে যে এইরকম একটা গুন্ডাতন্ত্র আছে, হ্যাঁ, যে এটা গুন্ডাতন্ত্র হয়তো অনেকের কাছে বাড়াবাড়ি শব্দটা মনে হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি আপনি নিজেও জানেন, আমিও জানি যে ভিতরে কি কি ঘটনা হয়েছে, যেগুলো হচ্ছে গুন্ডাতন্ত্রকেও আসলে ছাপিয়ে গেছে। আমাদের কিছু কিছু ট্রেড বডি, হ্যাঁ, ট্রেড বডিকে ব্যবহার করে কিছু কিছু হচ্ছে গিয়ে তথাকথিত নেতা হচ্ছে গিয়ে যে
এমন সব জঘন্য কাজ করছে, ফলে এইসব কাজ করতে করতে তারা আর তাদের কে তার হচ্ছে গিয়ে যে সদস্য বা কে তার সহযাত্রী, এই জিনিসগুলো তারা আসলে ভুলে গেছে এবং তারা ক্ষমতার এমন এক্সট্রিম লেভেলের চর্চা করছে যে যেটা হচ্ছে খুবই ন্যাক্কারজনক ছিল। তো সেই সময় কিন্তু আমি সমিতির নেতাদের সাথেও কিন্তু যোগাযোগ করছি, কিন্তু তাদের কাছ থেকে কিন্তু আমি কোনো সমাধান পাই নাই। আর যেটা হচ্ছে গিয়ে যে আপনারা সবাই হয়তো মানে সবাই বাংলা একাডেমির ব্যাপারটাই জানে, কিন্তু সেখানে আপনি সোহেল ভাই আপনি নিজেও সমিতিতে ছিলেন এবং দায়িত্বশীল পোস্টে ছিলেন, আপনি নিজেও জানেন এবং আপনি নিজেও এর জন্য আমার পক্ষে কথা বলতে গিয়ে অনেক সময় অনেক হয়রানির শিকার হয়েছেন। যে আমার পেছনে ইয়েটা এই যে একদল লোক যে কিভাবে শুধু এই 21শে বইমেলা না, তারা বিভাগীয় বইমেলা, কলকাতা বইমেলা এবং হচ্ছে গিয়ে সমস্ত মেলা থেকে আমাকে আউট করে দেওয়ার চেষ্টা চালিয়েছিল। এটা কেউ না কেউ একটি এজেন্ডা হিসেবে বাস্তবায়ন করেছে যে আদর্শকে ঠেকাও। এবং যেটা হচ্ছে গিয়ে যে ধরেন গিয়ে যে বই যে বই ক্রয় যে ইয়েগুলো, সেখানেও কিন্তু আদর্শ সবসময় ছিল গিয়ে যে মানে এখানে একটা ক্যাটাগরি আছে আর কি, সেখানে আদর্শ ছিল ডি ক্যাটাগরি বা এই ধরনের ক্যাটাগরিতে। তো ফলে এইটা নিয়ে আসলে কথা বলতে গেলে অনেক কিছুই বলতে হবে। তো আমি আসলে এইগুলা আমি ব্যক্তি ব্যাপারে এগুলা নিয়ে আর কথা বলতে চাই না। কারণটা হচ্ছে গিয়ে যে আপনার সমাজ যদি চেঞ্জ না হয়, কালচার যদি চেঞ্জ না হয়, তাহলে তো লাভ নাই। ফলে যখন এই সংস্কার প্রশ্নগুলো উঠতেছে, বিভিন্ন মহল হচ্ছে গিয়ে যে কালো তালিকা প্রণয়নের কথা বলতেছে, বিভিন্ন জন বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়ার চেষ্টা করতেছে, সেইখানে কিন্তু আপনি নিজেও জানেন এবং অন্যান্যরাও জানে, যেহেতু এইটা প্রকাশ্যে লাইভ হবে, আমি কিন্তু এই কমিটির মধ্যে কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে কিন্তু কিছু বলতেছি না যে অমুককে ঠেকাইতে হবে, অমুককে আগাইতে হবে। আমি শুধু পুরো জিনিসটা শুনে যাচ্ছি এবং সেইখানে হচ্ছে গিয়ে যে মূলত পলিসিগত ব্যাপারগুলোই হচ্ছে আমার কনসার্নের ব্যাপার, ব্যক্তি বিশেষ না। এটা খুবই দুঃখজনক একটি ঘটনা যে আমাদের আসলে ট্রেড বডির যে নেতৃত্ব, তারা তাদের নিজেদের যারা সদস্য বা মেম্বারদের স্বার্থ রক্ষা না করে তাদেরকে আসলে কিভাবে অপোজিশন বানিয়ে এক একজন এজেন্ডা, বিচিত্র রকম এজেন্ডা আসলে অতীতে আমরা বাস্তবায়ন করতে দেখেছি। এই ঘটনা শুধু আপনার সঙ্গে অনেকের সঙ্গে ঘটেছে, আমার সঙ্গেও ঘটেছে। আমাদের ভাষাচিত্রের নামও অলিখিত গ্রন্থমালার তালিকা থেকে ফেলে দেওয়া হয়েছিল, সেটার জন্য অনেক কাঠখড় যুদ্ধ করে আসলে সেই পরবর্তীতে আমরা স্টল ঠিক করতে হয়েছিল। এবং এই ঘটনাটি ঘটেছিল আমি যখন সমিতির পরিচালক তখনও। তার মধ্যে আমাদের এই সমিতি পরিচালিত হচ্ছে একেবারে গোষ্ঠী মানে খুবই মুষ্টিমেয় কয়েকজন মিলে, এবং তাদের কি বিচিত্র রকম এজেন্ডা, এবং তারা একটা গ্রুপিং করে এবং তারা একটা সিন্ডিকেট করে আসলে সমিতিটা পরিচালনা করেছে। এটি আমাদের যেটার ফল আসলে বা প্রভাব আসলে আমাদের পুরো ইন্ডাস্ট্রিতেই পড়েছে, যে যার ফলে কিন্তু আমরা আসলে আমাদের ইন্ডাস্ট্রিটা কিন্তু ডেভেলপ হয়নি। তো ব্যক্তি স্বার্থে আসলে কাজ করলে ইন্ডাস্ট্রি কখনোই ডেভেলপ হওয়ার নয়। তো এখন আমি যে প্রশ্নটি করবো বা আপনার কাছে জানতে চাইবো যে আমরা যে নতুন নেতৃত্বের কথা বলছি, আমরা যে সংস্কারের কথা বলছি, তো এখন যদি আমাদের নতুন নেতৃত্ব আসে, অতীতের এই যে চরিত্র, ব্যক্তি স্বার্থের চরিত্র, লুটপাটের চরিত্র, এই চরিত্রটি থাকবে কিনা বা এটাকে আমরা কিভাবে প্রতিহত করব? আচ্ছা, এটা খুবই ডিফিকাল্ট অ্যাকচুয়ালি। যে আমরা তো হচ্ছে আমরা যত যাই বলেন না কেন সরকার চেঞ্জ হবে, কিন্তু দেশের মানুষের মনোমানসিকতা তো রাতারাতি চেঞ্জ হবে না। এটা হচ্ছে একটা ভাইস ভার্সা ইনিশিয়েটিভ আর কি, যে সরকার হচ্ছে এখানে যদি কিছু পলিসি ইয়ে করে, অর্থাৎ এখানে সবচেয়ে বেশি জরুরিটা হচ্ছে আইনের শাসনটা নিশ্চিত করা। আপনার যখনই রাষ্ট্রে আইনের শাসনটা খুব জোরালোভাবে নিশ্চিত করা হবে, তখন অনেকেই কিন্তু সোজা পথে হাঁটতে বাধ্য হবে। তো এইখানেও হচ্ছে গিয়ে যে এটা তো সব দেশেরই একটা পার্ট, সরকারের একটা পার্ট। সেখানে আমি বলবো গিয়ে যে এইখানে প্রকাশক সমিতির গঠনতন্ত্র মালা ওইভাবেই তৈরি করা উচিত যে যাতে অতীতে এই লুটপাট বা স্বজনপ্রীতি বা ধরেন গিয়ে যে ব্যক্তি স্বার্থ, এই জিনিসগুলো যাতে স্কোপই না থাকে আর কি। প্রকাশনা জগতে এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, এবং এই সংস্কারে আসলে সরকার আমাদেরকে বা প্রকাশনা ইন্ডাস্ট্রিকে কতটুকু সহযোগিতা করতে পারে বলে আপনার মনে হয়? সরকারের সদিচ্ছা থাকলে কিছু কিছু ব্যাপারে তারা সহযোগিতা করতে পারবে, সব ব্যাপারে তো সহযোগিতা করতে পারবে না। অ্যাকচুয়ালি হচ্ছে যে মূল যে প্রবলেমগুলো, যে সমস্যাগুলো, এর মধ্যে একটা হচ্ছে গিয়ে যে আমাদের সমিতিগুলোতে কিছু ত্রুটি আছে, এবং সেইখানে আমরা দেখছি যে অ্যাকচুয়ালি যারা পেশাদার প্রকাশক না,
কিন্তু তারা প্রকাশনা ইন্ডাস্ট্রি নেতৃত্ব দিচ্ছে। তো আমরা সরকারের কাছে এই দাবিগুলো তুলতেছি যে অতীতের লুটপাটের সুষ্ঠু তদন্ত করেন আপনারা, এবং একটা স্বাধীন কমিটির মাধ্যমে হচ্ছে গিয়ে যে এই যে দুর্বৃত্তায়ন, যে মাফিয়া তন্ত্র, হ্যাঁ, মাফিয়া শব্দটা আমি জেনে শুনি ব্যবহার করতেছি, কারণ মাফিয়ার একটা বৈশিষ্ট্য থাকে যে কিভাবে সে মেকানিজম গুলো তৈরি করে, হ্যাঁ। তো এইখানেও সেই ঘটনাগুলি ঘটছে আর কি। ফলে এই প্রথাগুলোর বিলোপের জন্য হচ্ছে সরকার হচ্ছে কিছু আইনি সহযোগিতা আমাদেরকে দিতে পারে কিছু কিছু জায়গায়, হ্যাঁ, এবং কিছু কিছু জায়গায় হচ্ছে যে অবশ্যই, যেমন ধরেন গিয়ে যে সরকারের সাথে আমাদের কোলাবোরেশন কোঅপারেশনের জায়গাগুলো কোথায় সেটা হচ্ছে সেটা আমরা চিহ্নিত, কিন্তু সরকারকে বুঝতে হবে যে এইখানে যদি এই জায়গাগুলোতে যদি মানে স্বচ্ছ প্রকাশকদেরকে তারা যদি সুযোগ স্পেস গুলো দেয় কথা বলার, তাহলে হচ্ছে গিয়ে স্বাভাবিকভাবেই হচ্ছে গিয়ে যে এই দুর্বৃত্তপনা কমে যাবে। কারণ সাধারণ প্রকাশকরা দেখবে গিয়ে যে আসলে এইখানে সরকারের সাথে নেগোসিয়েশনের টেবিলে কোন লোকগুলো আছে। যদি তারা দেখে যে দুর্বৃত্তরাই আছে নেগোসিয়েশনের টেবিলে, তাহলে তারা হচ্ছে গিয়ে যে অ্যাকচুয়ালি তো এটাই মানুষের গিয়ে যে কর্মী কিন্তু নীতি ঠিক করে না, রাজনীতি বা যে কোনো জিনিসের নীতিগত ব্যাপারটা কি হবে সেটা কিন্তু কর্মী ঠিক করে না, সেটা নেতাকে ঠিক করতে হয়। ফলে আপনি দেখবেন যে এই কারণেই দেখবেন যে ভালো দলেরও যেমন সাপোর্টার আছে, কর্মী আছে, আবার ঠিক ধরেন যে স্বৈরাচারী দলেরও কিন্তু সাপোর্টার থাকে। ফলে হচ্ছে নীতিগত ব্যাপারগুলো সব সময় যে মানে কর্মীদের উপর তো না, এটা হচ্ছে নেতার উপরই। ফলে আমি বলবো কি যে এইখানে সরকার যদি সদিচ্ছা থাকে যে হ্যাঁ আমরা এই সেক্টরগুলোতে হচ্ছে গিয়ে যে ফ্রেশ ইমেজের লোকজনকে ক্ষমতায়িত করব, ফলে আমি মনে করি যে অবশ্যই সম্ভব আর কি। আচ্ছা, এখন তো সরকার বলতে অন্তর্বর্তীকালীন যে সরকার এবং ইন্টারিম সরকার, তাদের পক্ষে কি আসলে এটা লং টার্ম কিছু করা সম্ভব? কারণ হচ্ছে পরবর্তীতে একটা নির্বাচন বা কিছু হলে তো পলিটিক্যাল গভর্নমেন্ট আসছে, তো পলিটিক্যাল তাদের পছন্দের কিছু লোকজনই আবার এখানে যদি ঢুকে পড়ে, কিংবা যদি আবার দেখা যায় যে আগে যারা দুর্বৃত্ত তো তারা যদি আবার যেটা ক্ষমতার মাধ্যমে ঢুকে পড়ে, তাদেরকে আসলে কিভাবে প্রতিরোধ করা সম্ভব? আমি বিশ্বাস করি যে বাংলাদেশ খুব ভালো কিছু না করলে আগের অবস্থায় ফিরে যাবে না। আগের যে অভিজ্ঞতাগুলো হয়েছে বাংলাদেশে সেটা অবশ্যই হবে না। এবং কিছু কিছু বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের বিতর্কিত সংস্কারের কথা বলতেছে এবং কিছু পদক্ষেপ, এই যে কয়েকদিন আগে দেখলাম যে একজন কেন্দ্রীয় কমিটির একজন নেতা যখন হচ্ছে গিয়ে যে একটা দলের কেন্দ্রীয় কমিটির নেতা যখন হচ্ছে হত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে, তারা কিন্তু তড়িৎ গতিকে হচ্ছে গিয়ে যে তার বিরুদ্ধে পদক্ষেপ নিছে। তো এটা কিন্তু আমরা অতীতে দেখি নাই, এবং তারা কিন্তু তরুণ সমাজের পালসগুলো বোঝার চেষ্টা করতেছে, এবং না বুঝলে কিন্তু তাদেরও পরিণতি একই রকম পরিণতি হবে। ফলে হচ্ছে গিয়ে যে আমি অন্তত বলবো গিয়ে যে আমরা আশাবাদী হইতে পারি যে আগের চেয়ে অন্তত ভালো কিছু হবে। এবার একটু বই প্রসঙ্গে আসি, আদর্শের প্রকাশনা প্রসঙ্গে আসি। এবং আপনি যে তরুণ প্রজন্মের কথা বললেন, আমরা জানি যে আদর্শ বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে একটি জনপ্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান। আদর্শের যাত্রা আমরা অনেকে জানি, তো এই তরুণ প্রজন্মকে আসলে আদর্শের বই পছন্দ করার পেছনে আপনার কি মেকানিজম বা আপনার ক্যারিশমা কিভাবে কাজ করেছে? পাঠকের পালস বোঝার জন্য তো আগে নিজেকে পাঠক হইতে হবে, এবং নিজেকে পাঠক হইতে হবে। পাঠক বলতে শুধু আপনি কবিতা, গল্প, উপন্যাস বুঝলেই হবে না, আপনাকে কিন্তু কন্টেম্পোরারি সোশ্যাল ডাইনামিক্স গুলো বুঝতে হবে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এখনকার দিনে পাঠকের রুচিগুলো হচ্ছে অনেক বৈচিত্র্যপূর্ণ, ভ্যারিয়েশন আছে, অনেক বৈচিত্র্যপূর্ণ। আগে আমাদের দেখবেন যে আমাদের মোস্ট অফ অল বাংলাদেশের প্রকাশনা জগৎ ছিল কবিতা, গল্প, উপন্যাস নির্ভর বা প্রবন্ধ, কিন্তু এখন কিন্তু বিচিত্র রকম বই বের হচ্ছে। এবং হচ্ছে গিয়ে যে সেইখানে আমরা বলবো গিয়ে যে ইউপিএল এর কথা শ্রদ্ধার সাথে ইয়ে করেই আমি বলবো গিয়ে যে ইউপিএল একাডেমিক জায়গা থেকে হচ্ছে গিয়ে যে একেবারে এক্সট্রাঅর্ডিনারি, কিন্তু আমরা হচ্ছে গিয়ে যে একটা নতুন একটা ইয়ে নিয়ে আসছি, যে প্যারাডিম নিয়ে আসছি এখানে। যে ধরেন গিয়ে যে আমাদের কনসেপ্ট এটা যে আপনি বিদেশি বই পড়ে এক্সপার্ট কিছু অপিনিয়ন দিতেই পারেন, কিন্তু আমি বলবো গিয়ে যে আমাদের মতো ডেভেলপিং কান্ট্রি গুলোতে প্রয়োজন হচ্ছে লোকাল নলেজ। তো আমি বই প্রকাশের ক্ষেত্রে বেশি প্রায়োরিটি দিই লোকাল নলেজ এবং এক্সপিরিয়েন্স, কারণ লোকাল নলেজ এবং এক্সপিরিয়েন্স গুলি হচ্ছে আমাদেরকে আরো গ্রো করার সুযোগটা তৈরি করবে।
তো সেই জায়গা থেকে আমি বলবো গিয়ে যে এই এই আমার এই আইডিয়াগুলো বা এই যে নতুন নতুন যে বই নিয়ে যে এক্সপেরিমেন্ট, সেগুলো হয়তো অনেক পাঠক হচ্ছে গিয়ে যে গ্রহণ করছে। আদর্শ থেকে তো লটস অফ নতুন লেখকদের বই পাবলিশড হয়েছে। তো বাংলাদেশে যেটা হচ্ছে আমাদের তথাকথিত বড় বড় যে প্রকাশনা প্রতিষ্ঠানগুলো, এরা কিন্তু নতুন লেখকদের আসলে ওইভাবে সুযোগ দিতে চায় না। তো এই নতুন লেখকদের সুযোগ দেওয়ার ক্ষেত্রে আদর্শ কোন বিষয়টাকে মাথায় রাখেছে? বইয়ের কন্টেন্ট নাকি আসলে লেখকের পার্সোনাল ক্যারিয়ার বা ইদানিং আমলে যেটা বলা হয় যে ফ্যান ফলোয়ার বেসড, এরকম কোনটা? প্রথমত হচ্ছে কন্টেন্ট, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যে তার একটা অ্যাকসেপ্টেন্স। আমি বলবো গিয়ে যে ফ্যান ফলোয়ার না, আপনার তার একটা গ্রহণযোগ্যতা আছে বলি হয়তো সেই গ্রহণযোগ্যতার এখন নানান জায়গায় নানান মানদণ্ড হইতে পারে। হ্যাঁ, আপনার কাছে যে গ্রহণযোগ্য সে অন্যের কাছে গ্রহণযোগ্য নাও হইতে পারে। ফলে হচ্ছে গিয়ে যে আমাদের প্রথম প্রায়োরিটি অবশ্যই হচ্ছে গিয়ে যে কন্টেন্টের মান। তো সেই জায়গা থেকে আমরা বলি যে যেমন আমি আরেকটা, যখন ফ্যান ফলোয়ারের প্রশ্ন আসে তখন কিন্তু আমরা বোঝার চেষ্টা করি যে তার কন্ট্রিবিউশনের লেভেলটা কি কারণে তাকে লোকজন ফলো করতেছে। তো সেখানে ফ্যান ফলোয়ারের চেয়ে আমরা বলবো যে কন্ট্রিবিউশন লেভেলটাকে আমরা বেশি প্রায়োরিটি দিই। সোসাইটিতে কন্ট্রিবিউশন, হ্যাঁ, সোসাইটিতে তার কন্ট্রিবিউশন লেভেলটা আর কি। আচ্ছা, এই নতুন লেখকদের বই প্রকাশের ক্ষেত্রে যারা নতুন বই প্রকাশ করতে চায়, মানে অসংখ্য নতুন লেখক তো প্রতি বছর আসলে পাণ্ডুলিপি নিয়ে অপেক্ষা করে এবং বিভিন্ন প্রকাশকের দরজায় আসলে নক করে। তো আপনি আদর্শের জন্য, পাণ্ডুলিপির জন্য নতুন লেখকদেরকে কোনো কি পরামর্শ দিবেন যে কিভাবে আপনারা প্রস্তুতি নিলে আসলে আদর্শ কিংবা অন্যান্য যারা নতুনদের বই পাবলিশ করে তাদের কাছে মানে সহজ হবে? কারণ আমাদের অসংখ্য তরুণরা অনেকভাবে মিসগাইড হয়ে থাকে। আচ্ছা, একটা কথা হচ্ছে গিয়ে যে আপনার যতটুকু নলেজ, আপনার যতটুকু ইন্টেলিজেন্স, আপনার যতটুকু হচ্ছে গিয়ে যে এক্সপিরিয়েন্স আমার যদি সেম নেই থাকে, তাহলে কি আপনি আমার বই পড়বেন? আমি যদি বই লিখি পড়বেন না স্বাভাবিকভাবে। খুব সিম্পল ব্যাপার যে আপনার পাঠককে এবং সেই পাঠকের চেয়ে আপনার নলেজ এক্সপিরিয়েন্স, লেখালেখির জন্য যেমন নলেজ দরকার, এক্সপিরিয়েন্স দরকার, ইনোভেশন দরকার, মানে থিঙ্কিং ক্যাপাসিটি দরকার, এগুলো আপনি তার চেয়ে কতটুকু আগে আছেন। তো যেটা দেখা যায় যে আমাদের ধরেন যে প্রতিদিনই বলতে গেলে প্রচুর মিল আসে, হ্যাঁ, প্রতিদিনই মিল আসে। তো সেইখানে যেমন বিশেষ করে কবিতা, প্রচুর কবিতার মিল আসে। এখন আমরা শুধু মেলটা পড়ে আমরা বুঝি যে সে মাত্র শুরু করছে লেখালেখিটা। হ্যাঁ, আমরা দীর্ঘদিন এটার কোনো সমাধান খুঁজে পাইনি যে কি তাকে কি উত্তরটা দেব, তার ইন্টারেস্টটা কিভাবে আসবে, তাকে কিভাবে উত্তরটা দেব। সে যে বই প্রকাশ করতে চায়, এখন আমাদের তো একটা রিভিউ কমিটি আছে। এই এখন সেই রিভিউ কমিটিতে যাওয়ার জন্য এই পাণ্ডুলিপিটা উপযুক্ত না, কারণ রিভিউ কমিটিও তো তাকে মাসে সে তাদেরকে পেমেন্ট করতে হয়। হ্যাঁ, তো সেই তো এখন আমরা বলছি যে আপনি যদি কবিতা, বিশেষ করে হচ্ছে গিয়ে যে আপনার ফিকশনের ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে আমরা বলছি যে আপনার যদি জাতীয় পত্রিকা বা হচ্ছে সাহিত্য পত্রিকায় কোনো পাবলিকেশন থাকে, তাহলে আপনি আপনার সাথে আমরা যোগাযোগ করতে পারি, কথা বলতে পারি। এগুলো আমরা আমাদের অভিজ্ঞতা থেকে যে সাহিত্যের ব্যাপারে সিরিয়াস, তারা কিন্তু সাহিত্য পত্রিকায় লেখালেখি থাকবে মাস্ট। তো এই যে সুতরাং যারা ফিকশন, বিশেষ করে ফিকশন মোটা দাগে হচ্ছে গিয়ে যে কবিতা, গল্প, উপন্যাস যারা লিখতে চায়, আমরা তাদেরকে বলবো যে প্রকাশকের কাছে আসার আগে হচ্ছে আপনি প্রস্তুতিটা নিয়ে সাহিত্য পত্রিকাগুলোর সাথে যোগাযোগ করেন। যদি সাহিত্য পত্রিকায় যদি আপনার বই লেখা প্রকাশ করে, মানে মোটামুটি ভালো সাহিত্য পত্রিকা বা জাতীয় পত্রিকায় লেখা পাঠানোর চেষ্টা করেন, হ্যাঁ, তো যদি প্রকাশ হয় তাহলে আমরা ধরে নেব যে না, আপনি একটা পথে আছেন আর লেখক হওয়ার পথে। আচ্ছা, বই বিক্রির অভিজ্ঞতা থেকে আপনার বিবেচনায় ফিকশন এবং নন ফিকশন বাংলাদেশে পাঠক কোন জনরার পাঠক বেশি? বাংলাদেশ এবং গ্লোবালি নন ফিকশনের পাঠক বেশি। ফিকশনে হয় কি যে ফিকশনে কোনো ফিকশন হচ্ছে গিয়ে যে কোন একটা স্পেসিফিক হচ্ছে টাইটেল হয়তো হচ্ছে অনেক সময় দেখা যায় যে মিলিয়ন কপি বিক্রি হয়, যেটা সম্মিলিতভাবে অনেকগুলো নন ফিকশনের চেয়েও বেশি। কিন্তু আমরা যদি বলি গিয়ে যে আপনি দেখবেন যে ওয়ার্ল্ড ওয়াইডই যে বড় বড় প্রকাশনীগুলো আছে, তাদের টাইটেলের প্রায় 70 থেকে আমি বলবো যে 90%ই হচ্ছে নন ফিকশন।
বাংলাদেশের প্রকাশনা জগতে প্রায় এক যুগের অভিজ্ঞতায় আপনার মতে বাংলাদেশের এই প্রকাশনা ইন্ডাস্ট্রিতে সবচাইতে বড় সমস্যা আসলে কি, একটা বা যদি দুইটা চিহ্নিত করেন? সবচাইতে বড় সমস্যা, প্রথম সমস্যা হচ্ছে গিয়ে যে আমরা বলবো গিয়ে যে সেল, বিপণন, বিক্রয়। বিক্রয়টাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। বিক্রয় ঠিক থাকলে বিপণন অন্য অনেক কিছুই হবে। কারণ বিপণন ব্যাপারটা হচ্ছে কি, বিপণন তো ইংরেজিতে মার্কেটিং বলে, মার্কেটিং শব্দটা বললে আমরা খুব ভালো বুঝবো। মার্কেটিং এবং বিক্রয়ের মধ্যে পার্থক্যটাই, মার্কেটিং হচ্ছে আপনাকে প্রথমে খরচ করতে হবে, ইনভেস্ট করতে হবে। মার্কেটিং মানে খরচ করা, আর বিক্রয় মানে টাকা নিয়ে আসা আর ওইখানে টাকা ইয়ে করা। মার্কেটিং এর একটা লক্ষ্য থাকে, বিক্রয় না, মার্কেটিং এর লক্ষ্য থাকে রিস্ক, কত বেশি রিস্ক করতে পারেন, ব্র্যান্ডিং, কত বেশি পাঠকের সামনে আপনি একটা প্রোডাক্টের ইনফরমেশন পৌঁছে দিতে পারেন, এটা হচ্ছে মার্কেটিং। আচ্ছা, এখন এরপর হলো সেলের প্রশ্ন। এখন ধরেন যে আপনি খুব ভালো মার্কেটিং করলেন একটা বইয়ে, কিন্তু সেল হইল না। আর আমরা কিন্তু এইখানে হচ্ছে গিয়ে সত্যি কথা বলতে ম্যাক্সিমাম প্রকাশক কিন্তু কোনো বড় পুঁজি নিয়ে আসেন না। তো সেখানে কম মার্কেটিংও আপনি বেশি সেল করতে পারেন যদি আপনার ডিস্ট্রিবিউশন চ্যানেলটা স্ট্রং থাকে। আমাদের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে যদি বলি যে মানে সেল যদি আমরা ধরি এবং সেটার সাথে অনেকগুলো মানে ইয়ে আছে আর কি বলে, একটার সাথে আরেকটা হচ্ছে বিনা ইস্যুতে গাথার মতো আর কি জড়িত, অনেকগুলো বিষয় যুক্ত আছে। তো সেখানে ডিস্ট্রিবিউশন একটা ব্যাপার। ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা হচ্ছে গিয়ে যে যেমন ধরেন এখনো মাঝে মধ্যে অনেক লেখক ফোন দিয়ে বলে যে ভাই এই বাতিঘরে গেছি বা সামহাও কোন একটা দোকানে গিয়ে বলতেছে যে ওইখানে তো আমার বইটা নাই। এখন তার বইটা নাই কেন সেটা কিন্তু সে জানে না। সে ধরে নেয় যে চানাচুর বা অন্যান্য প্রোডাক্ট যেইভাবে যেই কারণে হচ্ছে গিয়ে তার একটা চিপা গলিতে গিয়েও ধরেন গিয়ে যে স্কোয়ারের চানাচুরটা পাবে, সে রুচি চানাচুরটা, বা একটা প্রত্যন্ত অঞ্চলে গেলেও কিন্তু সে সুতরাং লেখকরাও মনে করে গিয়ে যে কোনো দোকানে যাওয়া মাত্রই হচ্ছে তার বইটা পাওয়া যাবে। এখানে প্রবলেমটা হচ্ছে একটা বইয়ের পেছনে শুধু প্রকাশকের আইডেন্টিটি এনাফ না, রাইটার আইডেন্টিটিটা কোন জায়গা থেকে গুরুত্বপূর্ণ, যে এইখানে যেই বুকশপটা বই নেয় সে কিন্তু তার পছন্দ মতো বই নেয়। আমরা যতই সাজেস্ট করি না কেন সে কিন্তু তার পছন্দ মতো বইটা নেয়। কারণ সে যদি সেই লেখকটাকে না চিনে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সে নিরুৎসাহিত হয়। তো এই জায়গাগুলো হচ্ছে কি যে বোঝা দরকার। এবং এইখানে হচ্ছে আমি বলবো গিয়ে যে এই পুরো সিস্টেমটার মধ্যে একটা দারিদ্র্যের দুষ্ট চক্রের মতো একটা চক্র কাজ করতেছে। সেটা হচ্ছে কি যে আমরা হচ্ছে গিয়ে যে ধরেন এই যে দোকানদারগুলো হচ্ছে গিয়ে যেহেতু বই সৃজনশীল বই খুব কম বিক্রি হয়, ফলে হচ্ছে এখানে বিনিয়োগ করাটা অনেক ঝুঁকিপূর্ণ, সেটা আমরা বুঝি। তো ফলে হয় কি যে সে হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে সে বাকিতে বই নিতে চায়। অতীতে অনেক প্রকাশকের এই অভিজ্ঞতা, আমাদের অভিজ্ঞতা যেমন আছে আপনারও অভিজ্ঞতা আছে, যে বাকিতে বই দিলে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ওই দোকানদারের সাথে সম্পর্কটা একদম বন্ধ হয়ে যায়, কারণ সে আর টাকা দিতে চায় না। আচ্ছা, এখন এই যে আমি তাকে বাকিতে দিলাম, সে আমাকে টাকা দিল না, নেক্সট টাইম তাকে আমি বাকিতে দেব না, এইভাবে এই অ্যাভেলেবিলিটিটা নষ্ট হয়। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যে যখন আমরা একটা মানে অনেকগুলো দোকানদারের ক্ষেত্রে আমরা দেখছি যে তারা টাকা দেয় না, এখন কিন্তু আমরা বাকিতে বই দেওয়া বন্ধ করে দিচ্ছি। তো বাকিতে যখন আমরা বাকিতে বই দেওয়া বন্ধ করে দিচ্ছি, আবার ওই দিক দিয়ে দোকানদাররা বাকিতে বই নগদে বই দেওয়া বন্ধ করে দিচ্ছে। এখন এই যে একটা সমস্যা, এই সমস্যাটার সমাধানটা হচ্ছে গিয়ে যে আমি বলবো গিয়ে যে এই সমস্যাটার সমাধান সমিতি করতে পারে। কারণ আমি এই মডেল নিয়ে বিগত মানে 5-6 মাস পর্যন্ত খুবই সিরিয়াসলি ওয়ার্কআউট করছি, এবং ডিস্ট্রিবিউশন চ্যানেল নিয়ে আমি মোটামুটি একটু পড়াশোনা করার চেষ্টা করলাম। সেইখানে আমি ব্যাংককে কিভাবে যুক্ত করা যায় বা নানান ধরনের মডেল নিয়ে কিন্তু আমি কাজ করে দেখছি। কিন্তু আলটিমেটলি আমার মনে হলো যে এটা খুব সহজ সমাধান, যে প্রকাশকদের সমিতি যদি স্ট্রং হয়, তারা হচ্ছে দোকানদারদের সাথে বসবে যে ভাই হ্যাঁ তোমাদের সিচুয়েশন আমরা বুঝি, ফলে তোমরা যেহেতু নগদ বিনিয়োগ করাটা তোমাদের সামর্থ্য নাই, তোমাদেরকে প্রকাশকরা যে কোনো প্রকাশকরা হচ্ছে অবশ্যই বাকিতে বই দিবে।
কিন্তু তোমাকে একটা নীতিমালার মধ্যে আসতে হবে এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বাকি টাকাটা ফেরত দিতে হবে। তুমি যদি ফেরত না দাও তাহলে কোনো প্রকাশক তোমাকে বই দিবে না, বই দিতেই পারবে না, নগদ টাকা তোমার কাছে বই বিক্রি করতে পারবে না। এই জিনিসটা যদি হয় তাহলে দেখবেন যে পুরো জিনিস সোজা হয়ে গেছে, নিয়মের মধ্যে আসলে। আবার এখানে প্রকাশকদেরকেও কিন্তু সমিতি বলতে হবে যে যদি কোনো দোকানদারের যদি বই যদি বিক্রি না হয় তোমাকে কিন্তু সেই বই রিটার্ন নিতে হবে। ফলে আপনি যখন বিজনেস করবেন এখানে কিন্তু দোকানদাররা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ অংশীদার। আপনি আপনার কোন অংশীদারকে এর সাথে বৈষম্য সৃষ্টি করে কিন্তু আপনি বিজনেস ভালো কিছু করতে পারবেন না। ফলে এই জিনিসগুলো খুবই বোঝাটা খুবই জরুরি। এবং আমার এই যে এখন সমিতির পেছনে দৌড়াদৌড়ি করার অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে কি যে সমিতির মাধ্যমে যদি এটা করা যায় আমি মনে করি যে বাংলাদেশের প্রকাশনা সেক্টরে চেহারাই চেঞ্জ হয়ে যাবে ভাই। 20 কোটি মানুষের দেশে আমরা 200 কপি বই বা 300 কপি বই বিক্রি করতেও বা প্রকাশ করতে এখন সাহস পাচ্ছি না। কোন জায়গায় গিয়ে ঠেকছে? আসলে এই নীতিমালাটাই সম্ভব, এটা আসলে সমিতির পক্ষে খুবই সম্ভব। তো যে কারণে আসলে আমাদের ট্রেড বডিটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আচ্ছা, স্বাধীনতার 50 বছর পর বাংলাদেশের অসংখ্য সেক্টরে অনেক উন্নতি, মানে দৃশ্যমান উন্নতি যেটাকে বলি, সেটা আমরা আসলে দেখে থাকি। কিন্তু প্রকাশনার সেক্টরের আসলে দৃশ্যমান ডেভেলপমেন্ট বলতে আমরা আসলে খুব একটা কিছু বলতে পারি না। অনেকে বলে অমর কিছু গ্রন্থমেলা, সেই গ্রন্থমেলাটা একটা ভিন্ন পার্ট। কারণ সেটা হচ্ছে যে যতটা না বইয়ের মানে বিক্রয়ের জন্য গুরুত্বপূর্ণ, তার চেয়ে বড় এটা একটা রাষ্ট্রীয় আসলে উৎসবে পরিণত হয়েছে জনস্রোতসার নামে সেখানে। তো এই স্বাধীনতার 50 বছর পর বাংলাদেশে বইয়ের মার্কেট তৈরি হলো না কেন? কিংবা আমাদের জন্য সারা বাংলাদেশে মানে দৃশ্যমান বড় বড় বুক শপ যেটাকে বলা থাকে, যে বিশ্বের অন্যান্য সমগ্র দেশে আছে বড় বড় বুক শপ, বা ইন্ডিয়াতে আপনি দেখবেন বুক জোন, যেটা আপনার ধরেন কলেজ স্ট্রিটে আছে। বাংলাদেশে এরকম আসলে দৃশ্যমান কোনো বইয়ের জোন কিংবা বুক শপ এটা আসলে হইলো না কেন? আচ্ছা, মার্কেট কেন তৈরি হয়নি সেটা তো ডেফিনেটলি হচ্ছে ডিমান্ড জেনারেট হয়নি। ডিমান্ড জেনারেট হয়নি কারণটা কি? এখানে কোনো রিডিং সোসাইটি তৈরি হয়নি। রিডিং সোসাইটি তৈরি করার জন্য যে সরকার এবং প্রকাশকদের যে যৌথ উদ্যোগের যে অনেকগুলো ব্যাপার ছিল সেখানে কোনো কাজই হয়নি, সেটা আপনি নিজেও জানেন। যে এবং জাতীয় গ্রন্থনীতিতে কিন্তু রিডিং সোসাইটির কথা বলা আছে, কিন্তু সেইখানে শুধু বলাই আছে সেটা, কিন্তু সেটা বাস্তবে কোনো প্রতিফলন ঘটেনি। তো এখন হচ্ছে গিয়ে যে যখন হচ্ছে গিয়ে যে রিডিং সোসাইটি তৈরি হবে, সমাজের মধ্যে বই পড়ার প্রবণতা বাড়বে, তখন ডেফিনেটলি মার্কেট তৈরি হবে। মার্কেট সবসময় পুঁজি সবসময় হচ্ছে গিয়ে যে কনজিউমারের ডিমান্ডটার উপরে নির্ভর করে। হ্যাঁ, এখানে এটা কোনো আইডিয়াল কোনো ব্যাপার না আর কি। এখানে আমার মাঝে মাঝে মনে হয় মানে খুব বিস্ময় জাগে, সেটা হচ্ছে যে আমাদের লেখক শ্রেণী বাংলাদেশের বিভিন্ন বিষয়ে, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ধর্ম থেকে সবকিছুতে কিন্তু খুবই আগ্রহী, ইন্টারেস্টেড, এবং তারা কিন্তু তাদের ইন্টারাকশন করে বিভিন্ন সেক্টরে। কিন্তু আমাদের লেখকদের যে মূল সেক্টর অর্থাৎ লেখালেখি এবং এই যে প্রকাশনা, এবং এই প্রকাশনা জগতের যে সমস্ত সমস্যা, এই সমস্যা নিয়ে আমাদের লেখকরা খুব একটা আগ্রহী আমরা দেখি না। আপনার কি মনে হয় যে লেখকরা যদি আর একটু ভয়েস রেজ করতো তাহলে হয়তো বাংলাদেশে একটা বুক মার্কেট কিংবা সরকারের বিভিন্ন পলিসিতে হয়তো কিছু চেঞ্জ আসতো? লেখকরা প্রথম কথা হচ্ছে এটা, এই দোষটা আমি প্রকাশকদের উপর চাপাইতেছি। কারণ হচ্ছে গিয়ে যে একটা বিজনেসের যে ভেতরগত যে ব্যাপারগুলো সেগুলো লেখকের বোঝার কথা না। বিজনেস স্টেক হোল্ডার তো, রাইটার তো একটা বড় স্টেক হোল্ডার। কিন্তু লেখক তো এটা হচ্ছে গিয়ে যে আপনি এই প্রকাশনা সম্পর্কে এক্সপার্ট, আপনি একজন প্রকাশক এক্সপার্ট, একজন লেখক লেখার লেখির ব্যাপারে এক্সপার্ট। বিজনেসের এই প্রকাশনার বিজনেসের অন্যান্য অনেকগুলো জটিল ব্যাপার আছে যেগুলো সম্পর্কে লেখকের ধারণা থাকার কথাই না। কিন্তু এইখানে সবচেয়ে বড় কথাটা হচ্ছে গিয়ে যে আপনি যেই দাবিটা তুলছেন সেখানে লেখকদেরকে দায়ী করা যেত তখনই যখন হচ্ছে প্রকাশকরা তাদের সাথে একটা মানে কোঅপারেশনের জায়গায় থাকতো এবং তাদেরকে এই ব্যাপারগুলো নিয়ে অ্যাওয়ার করতে পারতো। কারণটা হচ্ছে গিয়ে যে অ্যাওয়ার করলে আমি মনে করি যে অবশ্যই সম্ভব ছিল লেখকদেরকে কিছু কিছু জায়গায় যুক্ত করা। আপনি দেখেন যে বিগত, যদি আপনি মনে করেন যে বিগত 10 বছরে লেখকদের সাথে মানে যৌথ কোনো মিটিং এ কি প্রকাশক সমিতি বসছিল কিনা, কমন ইন্টারেস্টের ব্যাপারে? ডেফিনেটলি কমন ইন্টারেস্টের ব্যাপারে কখনো লেখকদের সাথে তারা বসছে কি? যদি না বসে তাহলে আপনার সমস্যাগুলো আপনি একজন ব্যক্তি বিশেষ বলবেন বলে একজন লেখক উৎসাহী হবে, এটা ভাবাটা একদমই অমূলক। এবং যখন আপনি একটা পুরো একটা সমাজকে মানে পুরো একটা লেখক সমাজকে যদি আপনি উদ্বুদ্ধ করতে চান তাহলে সেখানে অবশ্যই হচ্ছে গিয়ে যে একটা
ইনিশিয়েটিভ লাগবে, এবং সেই ইনিশিয়েটিভ আসলে পাবলিশারদেরকে নিতে হবে। তার মানে লেখকদের প্রসঙ্গটা আসে যেহেতু গভর্নমেন্ট লেভেলে আপনি যদি নেগোসিয়েশনের ব্যাপার আসে, তাহলে আসলে দেশের লেখক মানে তো বুদ্ধিজীবী, তারা একটা যে বুদ্ধি চর্চাটা করে, তো সরকারের কাছে তাদের আসলে একটা অ্যাকসেপ্টেন্স আছে পাবলিশারদের চেয়ে বেশি। তার মানে সেই হিসেবে লেখকদের প্রসঙ্গটা আসে। তবে এখানেও আপনি যেটা বলেছেন যে প্রকাশকরা যদি উদ্যোগ নেয় তাহলে হয়তো আসলে লেখকদেরকে আমাদের এই দাবি দেওয়ার সাথে একাত্ম করা সম্ভব। তার মানে সেই দায়িত্বটা আসলে পাবলিশারদেরকে নিতে হবে। আমরা আজকে এই আড্ডা পর্বের একেবারে শেষ পর্যায়ে এসেছি। আমি আপনার কাছ থেকে একেবারে শেষ যেই কথা শুনতে চাই সেটি হচ্ছে যে আদর্শ প্রসঙ্গে। আদর্শ খুবই সংক্ষিপ্ত সময়ে, খুব অল্প দিনের মধ্যে বাংলাদেশের একটা বড় একটা রিডারদের কাছে একটি পরিচিত নাম হয়ে উঠেছে। তো এই আদর্শ নিয়ে আপনার আসলে ভবিষ্যৎ স্বপ্ন কি, বা কত দূর এগিয়ে যেতে চান, এবং সেই স্বপ্নের সাথে আপনার পাঠকদের সম্পর্কেও আসলে পাঠকদের উদ্দেশ্যে কিছু বলবেন। আদর্শ হচ্ছে গিয়ে যে আমরা সবসময় বলছি যে আমরা আমাদের যেমন আমাদের একটা ভিশন আছে, ভিশনটা হচ্ছে গিয়ে যে আমরা বলি যে কল্যাণময় পৃথিবী এবং ইতিবাচক পরিবর্তনের জন্য বই তৈরি করা। আমরা যদি আসলে পৃথিবীর কল্যাণ চাই এবং ইতিবাচক পরিবর্তন চাই, তাহলে সেখানে আমাদেরকে হচ্ছে সেই উপযোগী কিছু নলেজ, কিছু হচ্ছে গিয়ে যে ইনিশিয়েটিভ নিতে হবে। তো সেই জায়গা থেকে, আমাদের ভিশনের জায়গা থেকে এটা হচ্ছে ভিশন যে আমরা অবশ্যই, এবং সেখানে সেই জিনিসগুলো নিয়ে আমরা ডিটেইল আলাপ আছে আমাদের টিম মেম্বারদের মধ্যে, যে আমরা মনে করি যে আপনার ইনক্লুসিভ সোসাইটির মাধ্যমেই অ্যাকচুয়ালি সমাজের হচ্ছে বা পৃথিবীর কল্যাণ সম্ভব। যত যাই বলেন না কেন, শেষ পর্যন্ত ইনক্লুসিভ সোসাইটিটাই হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, সমাজে নানান ধরনের মত থাকবে, মতভেদ থাকবে ইত্যাদি। আচ্ছা, তো ফলে আমরা একটা হচ্ছে গিয়ে যে এটা হচ্ছে আমাদের একটা ন্যাশন ওয়াইড স্বপ্ন, যে একটা ইনক্লুসিভ সোসাইটি বিনির্মাণে আদর্শ তার পাবলিশিং এর জায়গা থেকে কি কি কন্ট্রিবিউট গুলো করতে পারে। আর আরেকটা হচ্ছে গিয়ে যে যদি আমরা বলি গিয়ে যে আমাদের লক্ষ্য, ওইটা হচ্ছে আমাদের ভিশন, কিন্তু আমাদের লক্ষ্যটা হচ্ছে গিয়ে যে আমরা আগামী 5 বছরের মধ্যে অন্তত বিশ্বে বাংলাদেশের একটা প্রতিনিধিত্বশীল প্রকাশনা হিসেবে নিজেদেরকে দেখতে চাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের বই দেশের এই বই আড্ডায় অংশ নেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, এবং যারা এতক্ষণ ধৈর্য নিয়ে আমার কথা শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম বাংলাদেশের একটি জনপ্রিয় এবং পাঠকপ্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান আদর্শের সিইও মাহবুব রহমানের সঙ্গে। আমরা আজকে বই আড্ডায় মাহবুবের কাছ থেকে আদর্শ এবং বাংলাদেশের বুক ইন্ডাস্ট্রির, বিশেষ করে আমাদের এই নতুন যেই রাজনৈতিক পট পরিবর্তনের পরবর্তীতে বাংলাদেশের প্রকাশনা ইন্ডাস্ট্রিতে আমাদের লিডারশিপের জায়গায় কিছু সংস্কারের নিয়ে কাজ চলছে, এবং সেখানে আসলে মাহবুব রহমান বেশ একজন অগ্রগামী এবং সামনের একজন সৈনিক হিসেবে কাজ করছেন। আমরা আশা করব মাহবুবের হাত ধরে আমাদের প্রকাশনা ইন্ডাস্ট্রি সামনে অনেক দূর এগিয়ে যাবে। আপনাদের সবার জন্য শুভকামনা।